সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জানতে চাই বাংলাদেশের আজকের আয়োজনে। আজ স্টুডিওতে আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। মঞ্জু ভাই, আপনাকে আমন্ত্রণ আমাদের স্টুডিওতে। অনেক ধন্যবাদ। আপনি কেমন আছেন মঞ্জু ভাই? আছি, এই যে চলছে আলহামদুলিল্লাহ ভালো। বাংলাদেশ কেমন আছে? বাংলাদেশ তো যে কোনো কিছু বলতে গেলে তো অপেক্ষাকৃত বলতে হয়। যদি আমরা মনে করি যে বিগত রেজিমের চাইতে তো অনেক ভালো আছি আমরা, বাট মানুষের যে এক্সপেকটেশন সেটার সাথে আবার তুলনা করতে গেলে হয়তো অত ভালো নাই। সেটা ভালো থাকার চেষ্টা করছে বাংলাদেশ, এবং এই ভালো থাকার চেষ্টাটা তো এটা নিরন্তর চেষ্টা, স্ট্রাগলটা করতে হয় সবসময়। এক্স্যাক্টলি। মঞ্জু ভাই, আমি এই জানতে চাই বাংলাদেশ এই অনুষ্ঠানে আমি কি আপনাকে নির্ভয়ে প্রশ্ন করতে পারি কিনা? অবশ্যই অবশ্যই, ভয়ের তো কিছু নাই। আমি বরং ভয় পেতে পারি যে কি প্রশ্ন নাকি হয়। মঞ্জু ভাই, জানতে চাই প্রথমে সেটা হলো যে চলমান যে সংস্কার প্রক্রিয়া চলছে এটা সম্পর্কে আপনার এবং আপনার দলের অবস্থান কি, যদি একটু আমাদেরকে সংক্ষেপে বলেন। এই যে সংস্কার প্রক্রিয়া যেটা চলছে, আমাদের সাথে লাস্ট যে মিটিং হয়েছে ঐকমত্য কমিশনের সাথে, আমরা ওনাদেরকে প্রথমেই বলেছি যে আমাদের কোর এসেন্স হচ্ছে যে আমরা ফ্লেক্সিবল, মানে আমরা কোনো বিষয়ে বলবো না যে এটা না হলে আমরা মানবো না, এটা না হলে না। এটা আমাদের একটা কমন পজিশন ছিল। শুধু একটা বিষয়ে আমরা খুব স্ট্রংলি অপোজ করেছি, সেটা হচ্ছে প্রাদেশিক সরকার ব্যবস্থার যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছিল, যে বাংলাদেশকে 6টা প্রদেশে ভাগ করার একটা ছিল, ওইটার ব্যাপারে আমরা আমাদের আর্গুমেন্ট তুলে ধরে আমরা বলছি এটা এখন বাংলাদেশ এটা নিতে পারবে না। আদার দেন যেমন আমরা আপনার ওই 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে প্রস্তাব ছিল, সেটার ব্যাপারে আমরা আংশিক দ্বিমত করেছি, কিন্তু ওনারা যখন আমাদেরকে আর্গুমেন্ট দিয়েছেন এবং আমরা কিন্তু ওনাদের সাথে একমত হয়েছি, আমরা 2 কক্ষ পার্লামেন্টটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো এই জায়গাতে আমি যেটা বলবো যে সংস্কারের জায়গাটা সবাইকে একটু ফ্লেক্সিবল থাকতে হবে। কারণ আমি যদি মনে করি, কারণ এখানে আমরা সবাই কম বেশি এখন গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু আমাদের একটা পাবলিক ভয়েস আছে, আমরা কথা বললে মানুষ শুনছে। সে জায়গায় যেমন ধরেন বিএনপি একটা বড় ভয়েস, বিএনপি যখন কোনো কিছুর সাথে দ্বিমত পোষণ করে তখন কিন্তু এটা একটা মানে একটা বাধা হয়ে দাঁড়ায়। তো সেই জায়গায় যদি আমরা মনে করি যে যৌক্তিক কোনো কিছুকে আমরা অ্যাকসেপ্ট করে নিব, তাইলে সংস্কার প্রক্রিয়াটা আগাবে ভালো। আর যদি আমরা মনে করি যে না আমরা এটা মানবো না, এটা মানতে পারবো না, এবং এটার জন্য আবার পাল্টা আমরা ভয়েস রেজ করব, পিপলকে আবার এঙ্গেজ করব, তখন কিন্তু সংস্কার প্রক্রিয়াটা একটু সেটাই মানে এতে করে হবে কি যে এক ধরনের আবার অস্থিতিশীল পথের দিকে, অনিশ্চিত পথের দিকে পাড়ি জমাতে পারে দেশ, এরকম একটা আশঙ্কা তো থেকে যায়। ডক্টর ইউনূস কিন্তু বলেছেন যে আপনারা যেটাতে একমত হবেন সেটাতে আমরা প্রসিড করব, যেটাতে একমত হবেন না সেটা আপনারা যদি মনে করেন যে আমরা এখন করব না পরে করব, এটা একটা হতে পারে। তাহলে একটা আপনারা কমন চার্টারে সাইন করলেন, আর যেটাতে সবাই একমত হলো না সেটা তার পার্টির ম্যানিফেস্টোতে থাকবে যে আমি এটা চেয়েছিলাম, বাট হয়তো বিএনপি চায় নাই বা এনসিপি চায় নাই বা এবি পার্টি চায় নাই, তখন আমরা এটা নিয়ে আমাদের রাজনৈতিক বয়ান মানুষের কাছে তুলে ধরবো। এইটাই আমি কাছে মনে করি যে ফাইনালি আমরা যদি চাই যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে একমত, কারণ সংস্কারের সুযোগ তো সবসময় আসবে না। খুব সত্যি এবার একটা সুযোগ এসেছে, এটা আমি মনে করি এটা সবাই অ্যাভেল করা দরকার আর কি। নিঃসন্দেহে ভাইয়া, মানে আমরা যদি এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল সিচুয়েশনে আমরা যদি 3টা পক্ষ আইডেন্টিফাই করি, বিএনপি একটা পক্ষ যদি ধরি, গণ অভ্যুত্থানে সম্পৃক্ত বাকি যে রাজনৈতিক দল সেটাকে যদি এক পক্ষ ধরি, এবং অন্তর্বর্তীকালীন সরকার যাদের হাতে এখন দেশ, এই 3টা পক্ষের মধ্যে মোটা দাগে আপনি কোনো বিভেদ দেখেন কিনা? আচ্ছা, প্রথম হচ্ছে 3টা পক্ষের বাইরে আরেকটা পক্ষ আছে যেটা সবাই খেয়াল করছে না, সেটা আওয়ামী লীগ কিন্তু একটা পক্ষ আছে এখনো। কারণ সেই দলটা যেহেতু নিষিদ্ধ হয় নাই, সেই দলটা যেহেতু এখনো আমাদের আইনে, আমাদের রাষ্ট্রীয় আইনে যেটা এখনো, এটা তো হচ্ছে পাবলিক সেন্টিমেন্টে সবাই আওয়ামী লীগকে বিট্রেয়ার, অর্থাৎ মানে ফেসিবাদী, দেশবিরোধী হিসেবে তারা চিহ্নিত করছে, এটা একটা ব্যাপার। কিন্তু আইনগতভাবে সে কিন্তু রয়ে যাচ্ছে এবং সে এখনো আছে, এবং তার সাপোর্ট আছে, তার সাপোর্ট বেসটা এখনও স্টিল। এবং যেহেতু আওয়ামী লীগের লোকদেরকে আমরা মনে করছি প্রচুর টাকা তারা লুটপাট করেছে, তাদের বেনিফিশিয়ারি একটা বিরাট অংশ আছে, সুতরাং আওয়ামী লীগ একটা শক্তি আকারে আছে। ভারত এবং আওয়ামী লীগ পক্ষে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে এই 3 অংশের মধ্যে কিন্তু একটা কমন মানে আছে, ঐক্য আছে। আপনি দেখেন কালকে না কয়েকদিন আগে হয়তো স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কমেন্ট আমি পেয়েছি, উনি বলেছেন যে আওয়ামী লীগ মিছিল করলে সেখানে পুলিশকে বাধা দিতে হবে বা পুলিশকে দায়ী করা হবে। তো তার মানে কি, গভর্নমেন্টও এই আওয়ামী লীগের ব্যাপারে একটা জিরো টলারেন্সের পজিশনে আছে।
বিএনপি বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ তারা চায় না, জামাত বলছে আওয়ামী লীগের ব্যাপারে তারাও নিষিদ্ধের ব্যাপারে তারা একমত না, কিন্তু আওয়ামী লীগ কোথাও মিছিল করলে দেখবেন বিএনপি জামাত গিয়ে সবার আগে সেখানে প্রোটেস্ট করছে বা সেখানে প্রতিরোধ করছে, এনসিপিও প্রতিরোধ করছে। তো এই জায়গা থেকে আমি যেটা দেখি সেটা হচ্ছে যে এই জায়গায় তাদের মিলটা আছে। অমিলটা কোথায়? একটা অমিল তো খুব পরিষ্কার, যে সরকারের সাথে বিএনপির অমিল হচ্ছে ডিসেম্বর না জুন। ঠিক আছে, কারণ বিএনপি বলছে আমরাও সংস্কার চাই, তবে সেটা ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে, কাট অফ টাইম, তারা এই শব্দটা ব্যবহার করছে। আর সরকার বলেছে আমরা ছোট সংস্কার, বড় সংস্কার, বৃহৎ বা ক্ষুদ্র, বাট তারা জুন পর্যন্ত সময় চায়। তাহলে এখানে পার্থক্যটা ডিসেম্বর না জুন, কিন্তু সংস্কার নিয়ে খুব বেশি বড় ধরনের পার্থক্য নাই, হয়তো কিছু আছে সেটা আলাদা। আর এখানে অন্যান্য রাজনৈতিক দলের মত যেটা, যেমন ধরুন জামাতের মত হচ্ছে, জামাত কিছুটা ফ্ল্যাকচুয়েট করতেছে, কখনো বলতেছে যে সব কিছু শেষ করে ইলেকশন, আবার সেদিন বললো যে ফেব্রুয়ারির আগে ইলেকশন। এনসিপিও কিছুটা মানে স্পষ্ট করে বলেছে যে তারা এটাকে প্রায়োরিটি দিচ্ছে, মানে সংস্কার এবং বিচারকে প্রায়োরিটি দিচ্ছে। আমরা বলছি যে বিচার সংস্কার করেও ডিসেম্বর বা ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করা সম্ভব। মানে আমরা এগুলোকে আলাদা করছি না যে সংস্কার আগে না বিচার আগে না, কারণ তিনটা কর্তৃপক্ষ তো এক কর্তৃপক্ষ না। বিচারের একটা আলাদা কর্তৃপক্ষ আছে, তাদের কাজ তারা করছে। সংস্কারের একটা আলাদা কর্তৃপক্ষ আছে, তাদের কাজ তারা করে যাচ্ছে। ইলেকশনের একটা আলাদা কমিশন আছে, ইলেকশনের কাজ করছে। সো আমরা একটার সাথে আরেকটাকে মিলাবো কেন? হ্যাঁ, তিনোটার সাথে একটা ইন্টার রিলেশনশিপ আছে, বাট আমি তো মনে করি তিনোটা প্যারালালি গিয়ে একটা জায়গায় থামতে পারে। আমরা বারবার বলেছি এটা ডিসেম্বরে সম্ভব, ডিসেম্বর থেকে 1-2 মাস এদিক সেদিক হলে, মানে 1-2 মাসের জন্য তো দেশ আর একদম শেষ হয়ে যাবে না। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গায় আরো যেভাবে দেখছি সেটা হলো যে এক ধরনের আওয়াজ উঠছে, এটা সাধারণ মানুষ এইভাবে বলছে যে 2029 পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকুক। মানে এই বিষয়ে আপনার এটা আপনি একটা কথা বলেছেন, যেটাকে আমি পক্ষ আকারে না, কিন্তু একটা পক্ষের একটা আওয়াজ দেখা যাচ্ছে। এই আওয়াজটা খুবই স্বাভাবিক, কারণ আমাদের দেশের সাধারণ মানুষ কিন্তু রাজনৈতিক দলের মতো করে ভাবে না। দেখেন, আমরা এতদিন ধরে বিএনপি একটা জোটবদ্ধ আন্দোলন করেছে, আমরা আমাদের জায়গা থেকে আন্দোলন করেছি, আমাদের সবার কিন্তু একই রকম আওয়াজ ছিল যে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার চাই, সরকারের পদত্যাগ চাই। কিন্তু আমরা দেখেছি জনগণ আমাদের পক্ষে সেভাবে এসে মাঠে দাঁড়ায় নাই। জনগণ আমাদেরকে সাপোর্ট দিয়েছে, মৌন সাপোর্ট দিয়েছে, বা হয়তো আমরা বিজয়ী হতে পারলে আমাদেরকে সাপোর্ট দিত, বা আমরা যদি ভোট আয়োজন করতে পারতাম তারা গিয়ে আমাদেরকে ভোট দিত। কিন্তু তারা আমাদের আন্দোলনে অল আউট তারা আমাদের সাথে আসে নাই। এবারে আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানে কিন্তু সাধারণ মানুষ এখানে কি হয়েছে, সম্পৃক্ত হয়েছে। মানে এখানে বয়সের ভেদ ছিল না, জাত পাত শ্রেণী গোত্র বর্ণ কোনো কিছুরই ভেদ ছিল না। এখানে আমরা আমাদের রাজনীতির জায়গাটা, আপনি হয়তো, আপনাকে আমি এটা বলবো পরের সময় পেলে, সেটা হচ্ছে আমরা যেটা বলেছি অধিকারের রাজনীতিটাই হচ্ছে একটা ব্রড বেস পলিটিক্স। আপনি যখন ধর্ম আনবেন, আপনি যখন জাতীয়তাবাদ আনবেন, আপনি যখন মানে মতাদর্শ আনবেন, তখন দেখবেন একটা মানে ভাগ হওয়া শুরু করবে। বা স্বার্থ আনবেন, কোনো কোটারি স্বার্থ আনবেন, তখন ভাগ হওয়া শুরু করবে। আর যখনই আপনি একটা কমন ইন্টারেস্ট আনবেন, যেমন ধরেন বিদ্যুৎ নাই, আমরা সবাই ঘরে ঘরে বিদ্যুৎ চাই, এটা কমন ইন্টারেস্ট। আপনি বলেন যানজট থেকে মুক্তি চাই, এটা কমন ইন্টারেস্ট। ঠিক তেমনি কোটার ইস্যুটা এমন একটা ছিল, এটা সিম্বলিক যদিও, বাট একটা বৈষম্য। আওয়ামী লীগ কোটারি করছে, বাকিদেরকে বিভক্ত করছে। আওয়ামী লীগ একটা কমন টার্গেট ছিল, কমন ইন্টারেস্ট ছিল, এবং সমস্ত মানুষগুলো সেখানে সংযুক্ত হয় এই আন্দোলনে, এবং তারপরে সেইটার রেজাল্ট আসে। মঞ্জু ভাই, আমি আপনার কাছে ফিরবো, আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক জানতে চাই বাংলাদেশে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত জানতে চাই বাংলাদেশের আজকের আয়োজনে। মঞ্জু ভাই আছেন আমাদের সাথে। মঞ্জু ভাই, আপনার কাছে জানতে চাই, তো যখন নির্বাচন হবে মঞ্জু ভাই, তখন কি আপনারা কি 300 আসনে নির্বাচন করবেন নাকি কারোর সাথে জোটবদ্ধ হবেন? এই প্রশ্নটা আমাকে প্রায় ফেস করতে হয়। প্রথম কথা হচ্ছে আমরা তো এবারে প্রথম পেলাম, নিবন্ধন পেলাম, ফলে আমাদের সব জায়গার লোকদেরই একটা আগ্রহ যে আমি আমার মার্কা নিয়ে আমি ইলেকশন করতে চাই, এটা একটা কমন আগ্রহ আছে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু একটা প্রিপারেশন নিচ্ছি। আমাদের 180টার মতো আসনে এখন পর্যন্ত আমরা একটু ফিক্স করেছি, কোথাও কোথাও 2 জন, কোথাও কোথাও 1 জন, এভাবে আমরা একটা তালিকা করেছি। আবার এর বাইরে একটা খুব ইম্পর্টেন্ট আসন হিসেবে আমরা প্রায় 30-35টা আসনকে সিলেক্ট করেছি, যেগুলোতে আমাদের সাংগঠনিক অবস্থা একটু ভালো, যেগুলোতে একটু আমাদের সাপোর্ট বেসড একটু বেটার, যেগুলোতে আমাদের লিডারশিপ আছে, এগুলোকে আমরা একটু আলাদা করেছি। তো ইলেকশনের একটা কৌশলগত দিক হচ্ছে, আপনি মানুষ মনে করে দিন শেষে আপনি জিতছেন কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি কত ভোট পেলেন, কত করলে, এটা একটা ইস্যু থাকে পলিটিক্সের নানা মানে হিসাব নিকাশে।
তো সেই অংশ থেকে আমাদের একটা আইডিয়া আছে, যদি আমরা কোনো বেটার জোট ফরমেট করতে পারি বা কোনো ফরমেশনে যেতে পারি, সেক্ষেত্রে আমাদের কাছে কি কি অপশন আছে। তো আমরা দেখেছি যে বিএনপির একটা জোট হওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা দেখছি যে ছাত্রদের মানে নতুন অ্যাসপিরেশন, যে নিউ ফর্ম অফ পলিটিক্স বা আমরা যেটাকে বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা আমাদের একটা কমন, মানে আপনি বলতে পারেন যে আমরা ভোকাবুলারি, আমরা এটাকে একটু পপুলার করার বা এটাকে করার চেষ্টা করছি। এটাকে নিয়ে একটা পোলারাইজেশনের ব্যাপার। আর একটা হচ্ছে কিছু ধর্মভিত্তিক দলের একটা পোলারাইজেশন আছে। এর বাইরে হয়তো আওয়ামী লীগের একটা পোলারাইজেশন থাকবে, প্রকাশ্যে অপ্রকাশ্যে যদি থাকে ইলেকশনে, সেটা একটা ব্যাপার। তো বিএনপির যেই মানে জোটের প্রক্রিয়া চলছে, এটা আমাদের একটা অপশন। আর আমরা এই দুইটাকে প্রেফারেন্স দিচ্ছি, বিএনপির জোট আর একটা হচ্ছে ছাত্রদের কেন্দ্রিক যে জোট। আমরা ধর্মভিত্তিক দলের জোটকে প্রাধান্য দিচ্ছি না। দিচ্ছি না ওটা টেকনিক্যাল কারণে। সেটা হচ্ছে যে আমরা দেখেছি ধর্মভিত্তিক কোনো জোট কিন্তু ভালো রেজাল্ট করে না ইলেকশনে। পাকিস্তান, ভারত, বাংলাদেশ সব মিলিয়ে অতীতে কখনো হয় নাই। বা ধর্মভিত্তিক জোট দল যদি অন্য কারোর সাথে জোটে যায়, যেমন ধর্মভিত্তিক দলগুলো যখন বিএনপির সাথে জোটে গিয়েছে তখন তারা ভালো করেছে। তারা যদি আওয়ামী লীগের সাথে গিয়েছে কম্পারেটিভলি ভালো করেছে, যারা যারা গিয়েছিল আর কি। কিন্তু ওদের নেতৃত্বে কোনো জোট হয়েছে, তারা কিন্তু ইলেকশনে কখনো ভালো করে নাই। তো এই অভিজ্ঞতা থেকে আমরা ওই অপশনটাকে আমরা বাদ দিয়েছি। আমাদের সামনে এখন দুইটা অপশন আছে যদি আমরা কোনো জোটে যাই, যে বিএনপি অ্যান্ড দেন আপনার এনসিপি আর আদার্সগুলো মিলিয়ে। বিএনপির সাথে একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে যে আমরা যে সংস্কারের জায়গাটা চাচ্ছি, বিএনপি যদি এই সংস্কারের জায়গাটাকে রিয়েলি এশিওর করে যে না আমরা এই জিনিসগুলো সিরিয়াস হব, তাহলে এটা আমাদের একটা প্রেফারেন্স থাকবে। বাট আমাদের বেশি প্রেফারেন্স থাকবে নতুন পলিটিক্সটাকে আমরা যারা নিচ্ছি তাদের। তো এরকম জোট হয়তো এমন হতে পারে আমরা নিজেরাই অর্গানাইজ করে একটা জোট তৈরি করতে পারি। আদার দেন আমার জন্য অপশন থাকছে আমি একা ইলেকশন করার। তো সেই জায়গায় আমি চেষ্টা করব যে প্রস্তুতি রাখতে, যে 300 আসনে যাতে আমি ইলেকশন করতে পারি। আর আদার দেন এই দুইটা অপশন আমার জন্য আপনার সামনে খোলা আছে। সো চমৎকার ভাই, আমরা শুরু থেকেই আমরা যে সংস্কার নিয়ে কথা বলছিলাম, আমরা আবারও একটু সংস্কার প্রসঙ্গে ফিরে যাই। সেটা হলো যে আমরা দেখছি এখন সিস্টেমে, আমি যদি রাষ্ট্রীয় ব্যবস্থায় দেখি, সেখানে এখনো আওয়ামী লীগের পদলেহনকারী আমলা, পুলিশ সহ অনেক হত্যাকর্তা সিস্টেমের ভিতরে আছে। আপনি আমার সাথে মোটেও দ্বিমত হবেন না বোধ হয় যে তাদেরকে সিস্টেমে রেখে এই যে সংস্কার প্রক্রিয়াকে আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আপনি আসলে কতটুকু আশাবাদী, কিংবা আসলে তাদেরকে কি করা উচিত? যে এখানে সিস্টেমের বাইরে দুটো জিনিস, একটা হচ্ছে ইন প্রিন্সিপাল কি হওয়া উচিত, আর একটা হচ্ছে কৌশলগত দিক কি। আমরা দেখেছি আওয়ামী লীগ একটা কাজ করেছে কৌশলগত, সে বিএনপির লোকদেরকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে, মানে অন্যায়গুলো বিএনপির লোকদেরকে দিয়ে করিয়েছে। বিএনপির লোকেরা যারা যারা ছিল, অফিসার বা কর্মকর্তা বিভিন্ন ক্ষেত্রে ছিল, সে ওকে বলছে যে তুমি তো বিএনপি বা তুমি তো জামাত, এই দিয়ে একে দিয়ে অন্যায় কাজ করিয়েছে। আপনি দেখবেন এই আপনি যদি একটু খবর নেন, এই ধরনের কিছু তথ্য আপনারা পাবেন, আপনাদের রিপোর্টাররা বলতে পারবে। আবার অন্যদিকে যেটা ইন প্রিন্সিপাল, যে অন্যায়ের সাথে যুক্ত ছিল, যে এই ধরনের অন্যায় নির্বাচনকে সাপোর্ট করেছে, যে দুর্নীতি করেছে, যে কালো টাকা পাচার করেছে, যে খুন গুমের সাথে জড়িত ছিল, যে আমাদের প্রাতিষ্ঠানিকতাকে ধ্বংস করেছে, এই সমস্ত অফিসাররা আবারও সুযোগ পেলে একই কাজ করবে। এক্স্যাক্টলি দুটা জিনিস হতে পারে। একটা হচ্ছে যে কিছু কিছু লোক আছে হয়তো আওয়ামী লীগের সাপোর্টার, কিন্তু মোরালি সে স্ট্রং, হয়তো তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এ ধরনের লোকদের ব্যাপারে আমি মনে করি না যে তাদেরকে দিয়ে খুব বেশি ক্ষতি হতে পারে। এখানে প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের ক্ষতি কিনা। আচ্ছা, যে লোকটা দুর্নীতিবাদ, সে আওয়ামী লীগ করলে কি আর বিএনপি করলে কি বা জামাত করলেই বা কি? তো সেজন্য কথা হচ্ছে যে দুর্নীতিবাজ লোক যারা জড়িত সিস্টেমের থেকে বাইরে রাখো, এবং যারা ক্ষমতার অপব্যবহার করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত, এদেরকে আপনি সিস্টেমে রেখে কোনোদিন ভালো করতে পারবেন না, বা তখন এরা কিন্তু একটা ষড়যন্ত্র করতে পারে। রাইট। তো এই জায়গাটায় আমি দেখছি এটা একটা চলমান প্রক্রিয়া। যেমন আমি আজকেই দেখলাম যে একটা বৈষম্য বিরোধী সরকারি কর্মকর্তা কর্মচারী পরিষদ 5 জন সচিবের ব্যাপারে তারা একটা কমপ্লেইন দিয়েছে যে এদেরকে অপসারণ করতে হবে, এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। দেখেন, এই কয়েকদিন আগে আমি দেখলাম যে আপনার পররাষ্ট্র বিষয়ক একজন মানে বিশেষ সহকারীকে নিয়োগ দেওয়া হয়েছে, যে যার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তো এই জায়গাগুলো খুবই দুঃখজনক, এবং এটা সরকার কিন্তু একটা দুর্বলতার প্রকাশ। এর আগেও হয়েছে, কিন্তু একজন ডিসিকে নিয়োগ দেওয়া হয়েছে যার বিরুদ্ধে দুদকের অভিযোগ আছে, একজনকে ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। তারপরে তো আপনার এই ধরনের কিছু ঘটনা ঘটেছে, এবং এটার মানে কনসিকুয়েন্স কিন্তু ভালো হয় নাই। তো আপনার কথার সাথে আমি একমত যে বিশেষ করে যারা দুর্নীতিপরায়ণ, যারা ক্ষমতার অপব্যবহার করেছে, দলবাজি করেছে, যারা অন্যায় অত্যাচার করেছে,
এদেরকে সিস্টেমের মধ্যে রাখলে আপনি এখান থেকে কোনো বেটার ভালো রেজাল্ট আসবে না ভাই। এরা হয়তো এখন হঠাৎ করে আপনার অনুগত্য দেখাবে, হঠাৎ করে কেউ বিএনপি সেজে যাবে, কেউ জামাত সেজে যাবে, কেউ এনসিপি লোকদের। কিন্তু দিন শেষে যে আসলে এই এখনকার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে খারাপ লোক কখনো আপনি বিশ্বাস করতে না। ঠিক তাই। মঞ্জু ভাই, আমি আপনার কাছে আবার ফিরবো, আমি আরেকটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক জানতে চাই বাংলাদেশে নিচ্ছি আরেকটি ছোট বিরতি, সাথে থাকুন। আবারও স্বাগত জানতে চাই বাংলাদেশের আজকের আয়োজনে। আমাদের সাথে আছে মঞ্জু ভাই। মঞ্জু ভাই, আমাদের প্রতিবেশী দেশ ভারত 5ই আগস্টের পরে বাংলাদেশকে নিয়ে যত প্রোপাগান্ডা প্রচার এগুলো করেছে, এগুলো সম্পর্কে আপনি যদি আমাদেরকে ছোট করে একটু বলেন। না, আমরা বলেছি যে এটা খুবই দুঃখজনক ব্যাপার যে ভারত এত বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু আমাদের ব্যাপারে তাদের ফরেন পলিসিটা আমি বলবো যে এটা তাদের আত্মঘাতী এবং একটা ভুল সিদ্ধান্ত। আপনি যত বড় হন, এই দেশটার আপনি স্বাধীনতা সাহায্য করেছেন, এই দেশটার সার্বভৌমত্ব অর্জনের জন্য আপনি সহযোগিতা করেছেন, তাহলে এটার প্রতি তো আপনার বিন্দুমাত্র আপনার তো একটা সম্মানবোধ থাকা উচিত, ঠিক তাই না? আপনাকে তো মনে রাখতে হবে আমরা আমাদের দেশ স্বাধীন করার জন্য লড়াই করেছি। আপনি আমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞ। কিন্তু আপনি যদি আমার সার্বভৌমত্বকে অপমান করেন, অপদস্থ করেন, তাহলে তো আপনার বন্ধুত্ব নিয়ে আমি প্রশ্ন তুলবো আমি। ভারত কিন্তু এই ভুলটা করছে এবং অনবরত করে যাচ্ছে। দেখেন, অতীতেও আমরা এই প্রশ্নগুলো এসেছিল যে ভারত আওয়ামী লীগকে নির্বাচনে সাহায্য করছে, ভারত আওয়ামীপন্থী দল। এবারে যেটা হয়েছে যে একেবারেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একদম পরিষ্কার। দেখুন, একজন গণহত্যাকারী অন্যায়ভাবে তার দেশে নিয়ে আশ্রয় নিয়েছে, তাকে আশ্রয় দিয়েছে, তার ল্যান্ডিং থেকে শুরু করে বর্ডার ক্রস থেকে শুরু করে কোথাও নিয়ম মানা হয় নাই, সেই নিয়মের প্রশ্ন তারা তোলে নাই। সেখান থেকে গিয়েও অনবরত সে হুমকি দিচ্ছে, সেখান থেকে বসে সে নানা ধরনের বার্তা পাঠাচ্ছে, আমাদের দেশের ভিতরে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। তারপরে আপনার যত ধরনের নর্মস আছে সবগুলো ভারত ভায়োলেট করছে। তো এখন দেখেন কি হচ্ছে, ধরুন আমাদের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে, ওকে, অসুবিধা নেই, তাহলে আমাদেরকে অল্টারনেটিভ পথ খুঁজতে হবে। খুব সত্যি আমাদের বাণিজ্য যেই যোগাযোগ ছিল, বাণিজ্যের যে লেনদেন ছিল, সেখানে যদি বাধা সৃষ্টি করা হয়, আমরা তো ভাই একটা স্বাধীন বাংলাদেশ, বরং এটাতে লাভ হচ্ছে কি যে আমাদের নতুন নতুন অপরচুনিটি, আমাদের এভিনিউ খুলবে। কারণ আমি তো আপনার কাছে দায়বদ্ধ, আপনার ভাই বান্ধবী যদি একা থাকে তাহলে না একটা কথা, আমার যদি অনেকগুলো অপশন থাকে, আপনি আমাকে তো করতে পারেন না। খুব সত্যি। তো সেই জায়গায় আমি বলছি যে ভারতের এই জায়গাটা সে ভুল করেছে, এবং আমার ধারণা সেই ভুলটা তারা হয়তো বুঝতে পারছে, কিন্তু তাদের কিছু করার নাই। ভারত এমন একটা জায়গায় পড়েছে, দেখেন এখন যদি সে শেখ হাসিনাকে আশ্রয় না দেয়, তাহলে সারা জীবনের জন্য বাংলাদেশে আর কেউ ভারতের দালালি করবে না। ভারত কিন্তু এটা একটা বেকায়দায় পড়েছে, না এদিকে যেতে পারছে না এদিকে যেতে পারছে। শেখ হাসিনাকে আশ্রয় না দিয়েও তার উপায় নাই, আর আশ্রয় দেওয়ার কারণে দেখেন, যেখানে জাতিসংঘ শেখ হাসিনাকে বলছে গণহত্যাকারী, যেখানে জাতিসংঘ আওয়ামী লীগকে বলছে একটা গণহত্যাকারী দল, এবং এটা তো আমি আশা করছি এটা প্রুভ হবে। প্রুভ হওয়ার পরে এই যে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে যে সে আশ্রয় দিয়েছে, আপনি ওবায়দুল কাদের একটা ছবি দেখলাম, তিনি হসপিটাল থেকে বেরোচ্ছেন ঘোমটা দিয়ে বা মুখে মাস্ক পরে। তো এই জিনিসগুলো তো কে কিভাবে দিচ্ছেন, ভারতে কোথায়, এগুলো তো একদিন প্রকাশ হবে, তো একদিন তো জানাজানি হবে। আপনার ইন্টারন্যাশনাল চক্রের মাধ্যমে এই আলোচনা তো আসবে। আমরা কিন্তু শেখ হাসিনার নানা ধরনের অডিওর কথা শুনেছি, সরকারের কাছে কিন্তু কিছু অডিও নাকি এসেছে। সো ভারতের এই জায়গা, ভারত একটা ঐতিহাসিক ভুল করছে, যেই ঐতিহাসিক ভুলটা পাকিস্তান আমাদের সাথে করেছে 1971 সালে, সেই ঐতিহাসিক ভুলটা এখন ভারত করছে, এবং এটার জন্য ভারত কিন্তু মনে করি যে পস্তাতে হবে তাদের। আমরা একদম শেষের দিকে চলে আসছি, খুব ছোট করে একটা প্রশ্নের উত্তর দেন, সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারকে 10-এর ভিতরে আপনি কত নম্বর দিতে চান? অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে প্রশ্নটা করা হয়েছিল, কেউ কেউ বলেছে 40, তবে রমজানের পরে এবং এখনকার সময় আমি মনে করি একটু বাড়তে পারে, সেটা 55 দিতে পারি। আপনি 100-র ভিতরে 55 দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মঞ্জু ভাই, এত ব্যস্ততার মধ্য থেকেও আপনি আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন। জানতে চাই বাংলাদেশে এসে আপনি সাবলীলভাবে অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনার চ্যানেল 24-কেও এবং আপনাকেও আর দর্শকদেরকেও। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এই ছিল আজকের জানতে চাই বাংলাদেশে। দেখা হবে আগামী সপ্তাহে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন।